আপনাদের স্বাগত বিনিয়োগ বুক সামারিতে। রবার্ট কিওসাকির লেখা রিচ ড্যাড পুয়ার ড্যাড। রবার্ট কিওসাকির রিচ ড্যাড পুয়ার ড্যাড প্রথম প্রকাশিত হয় 1997 সালে এবং দ্রুত বিনিয়োগ, অর্থ এবং বিশ্ব অর্থনীতিতে আগ্রহী ব্যক্তিদের জন্য এটি অবশ্যই পাঠযোগ্য হয়ে ওঠে। বইটি কয়েক ডজন ভাষায় অনুদিত হয়েছে, বিশ্বজুড়ে বিক্রি হয়েছে এবং সর্বকালের নাম্বার 1 ব্যক্তিগত অর্থ বই হয়ে উঠেছে। রিচ ড্যাড পুয়ার ড্যাড বইয়ের মূল বিষয়বস্তু হল সম্পদ উন্নয়নের হাতিয়ার হিসেবে অর্থ কিভাবে ব্যবহার করা যায়। এটি ধনীরা ধনী হয়ে জন্মগ্রহণ করে এই মিথকে ধ্বংস করে, ব্যাখ্যা করে যে কেন আপনার ব্যক্তিগত বাসস্থান আসলে সম্পদ নাও হতে পারে, সম্পদ অ্যাসেটস এবং দায়বদ্ধতার লায়াবিলিটিস মধ্যে প্রকৃত পার্থক্য বর্ণনা করে এবং আরও অনেক কিছু গুরুত্বপূর্ণ বিষয়। রবার্ট কিওসাকি তার রিচ ড্যাডের কাছ থেকে অর্থ উপার্জন এবং দরিদ্র বাবার পুয়ার ড্যাড ভুল সম্পর্কে 6টি শিক্ষা শিখেছিলেন। ধনী হতে এবং ধনী থাকার আগে 5টি বাধা অতিক্রম করতে হবে। আপনার আর্থিক প্রতিভা বিকাশের জন্য অনুসরণ করতে হবে 10টি পদক্ষেপ, কার্যকর পদক্ষেপ যা আপনি অবিলম্বে কাজে লাগাতে পারেন। অধ্যায় সারাংশ। রিচ ড্যাড পুয়ার ড্যাড মোট 10টি অধ্যায় এবং ভূমিকা রয়েছে, তবে বইটির বেশিরভাগ অংশই প্রথম 6টি অংশ বা পাঠের উপর দৃষ্টি নিবদ্ধ করে। আমরা ভূমিকা এবং প্রথম 6টি পাঠ, তারপর বাকি 4টি বিভাগ এই পর্যালোচনায় পড়ে আলোচনা করব। ভূমিকা। ধনী বাবা দরিদ্র বাবা। অধ্যায় 1, ধনী ব্যক্তিরা টাকার জন্য কাজ করেন না। অধ্যায় 2, কেন আর্থিক সাক্ষরতা শেখান। অধ্যায় 3, নিজের কাজে মন দিন। অধ্যায় 4, করের ইতিহাস এবং কর্পোরেশনের ক্ষমতা। অধ্যায় 5, ধনীরা অর্থ আবিষ্কার করেন। অধ্যায় 6, শেখার জন্য কাজ করুন, টাকার জন্য কাজ করবেন না। ভূমিকা। ধনী বাবা দরিদ্র বাবা রিচ ড্যাড পুয়ার ড্যাড বইয়ের লেখক রবার্ট কিওসাকির জীবনে 2 জন প্রধান প্রভাবশালী পিতা ছিলেন। দরিদ্র বাবা ছিলেন কিওসাকির জৈবিক পিতা, যিনি অত্যন্ত বুদ্ধিমান এবং খুব সুশিক্ষিত ছিলেন। দরিদ্র বাবা কঠোর পড়াশোনা করে ভালো নম্বর পেতে এবং তারপর ভালো বেতনের চাকরি খুঁজে পেতে বিশ্বাস করতেন। তবুও, এই আপাতদৃষ্টিতে ইতিবাচক গুণাবলী থাকা সত্ত্বেও, দরিদ্র বাবা আর্থিকভাবে ভালো করতে পারেননি। ধনী বাবা ছিলেন কিওসাকির সবচেয়ে ভালো বন্ধুর পিতা। কিওসাকির আসল বাবার মতোই তার কাজের নীতি ছিল, কিন্তু কিছুটা পরিবর্তনের সাথে। ধনী বাবা আর্থিক শিক্ষায়, অর্থ কিভাবে কাজ করে তা শেখায় এবং অর্থ কিভাবে আপনার জন্য কাজ করে তা বোঝায় বিশ্বাস করতেন। যদিও সে 8ম শ্রেণীর ছাত্র ছিল, তবুও রিচ ড্যাড অবশেষে টাকার শক্তিকে কাজে লাগিয়ে কোটিপতি হয়ে ওঠে। বইটি কিওসাকির দৃষ্টিকোণ থেকে লেখা, রিচ ড্যাড কিভাবে অর্থ উপার্জন করতে গিয়েছিলেন এবং পুয়ার ড্যাড কি ভুল করেছিলেন। রিচ ড্যাড পুয়ার ড্যাডের প্রথম 6টি অধ্যায় বইটির প্রায় 2/3 নিয়ে গঠিত এবং কিওসাকি তার রিচ ড্যাডের কাছ থেকে যে 6টি শিক্ষা শিখেছিলেন তা নিয়ে আলোচনা করে। অধ্যায় 1, ধনীরা টাকার জন্য কাজ করে না। প্রায়শই লোকেরা এই অধ্যায়ের শিরোনাম ভুল বোঝে এবং ভুল করে বিশ্বাস করে যে এর অর্থ হল ধনীরা কাজ করে না। আসলে, সম্পূর্ণ বিপরীত সত্য। অধ্যায়ের শিরোনামটি ধনীরা টাকার জন্য কাজ করে না পড়ার পরিবর্তে, কিওসাকি যা বলতে চেয়েছেন তা হল, ধনীরা টাকার জন্য কাজ করে না। মনে রাখবেন যে টাকা শব্দটির উপর জোর দিয়ে এই বিভাগটি সম্পূর্ণ ভিন্ন অর্থ গ্রহণ করে। সত্য হল যে বেশিরভাগ ধনী ব্যক্তি খুব কঠোর পরিশ্রম করেন, কিন্তু তারা বেশিরভাগ মানুষের চেয়ে ভিন্নভাবে এটি করেন। ধনী ব্যক্তিরা, এবং যারা ধনী হতে চান, প্রতিদিন কাজ করেন এবং তাদের জন্য অর্থ কিভাবে কাজে লাগাতে হয় তা শিখেন। যেমন রিচ ড্যাড বলেন, দরিদ্র এবং মধ্যবিত্তরা টাকার জন্য কাজ করে। ধনীদের জন্য টাকা তাদের জন্য কাজ করে। কিওসাকি আরও উল্লেখ করেছেন যে নিয়মিত চাকরি থাকা সম্পদ এবং আর্থিক স্বাধীনতা তৈরির দীর্ঘমেয়াদী সমস্যার বা চ্যালেঞ্জ একটি স্বল্পমেয়াদী সমাধান। এটি এমন ভয় যা বেশিরভাগ মানুষকে চাকরিতে কাজ করতে বাধ্য করে, তাদের বিল পরিশোধ না করার ভয়, চাকরিচ্যুত হওয়ার ভয়, পর্যাপ্ত টাকা না থাকার ভয় এবং নতুন করে শুরু করার ভয়।
এটি একটি পেশা বা ব্যবসা শেখার জন্য পড়াশোনা করার এবং তারপর অর্থের জন্য কাজ করার মূল্য। বেশিরভাগ মানুষ অর্থের দাস হয়ে যায় এবং তারপরে তাদের বসের উপর রাগ করে। অধ্যায় 2, কেন আর্থিক সাক্ষরতা শেখানো উচিত? রিচ ড্যাড পুয়ার ড্যাডের দ্বিতীয় অধ্যায়টি সম্পদ এবং দায়বদ্ধতার মধ্যে পার্থক্য ব্যাখ্যা করে। অধ্যায় 2 এই বিষয়টিকে তুলে ধরে যে আপনি কত টাকা উপার্জন করেন তা নয়, বরং আপনি কত টাকা রাখেন তা। সম্পদ হলো এমন কিছু যার মূল্য আছে, যা আয় তৈরি করে বা মূল্য বৃদ্ধি করে, এবং এর একটি বাজার আছে যেখানে সম্পদ সহজেই কেনা বেচা করা যায়। সম্পদ আয় তৈরি করে, সম্পদ মূল্য বৃদ্ধি করে, সম্পদ অ্যাসেটস উভয়ই করে। বিপরীতভাবে, দায়বদ্ধতা লায়াবিলিটিস আপনার পকেট থেকে অর্থ বের করে নেয় কারণ এর সাথে সম্পর্কিত খরচ। 1997 সালে যখন রিচ ড্যাড পুয়ার ড্যাড প্রথম প্রকাশিত হয়েছিল, তখন কিওসাকি এই বিবৃতি দিয়ে অনেক বিতর্ক তৈরি করেছিলেন। কারণ সংজ্ঞা অনুসারে, একটি ব্যক্তিগত বাসস্থান কোনো সম্পদ নয় যদি না এটি মালিকানার খরচ পূরণ করার জন্য যথেষ্ট পরিমাণে মূল্য বৃদ্ধি করে। অন্যদিকে, ভাড়া সম্পত্তি একটি সম্পদ কারণ এটি রিয়েল এস্টেট পরিচালনা এবং অর্থায়নের ব্যয়কে ছাড়িয়ে যাওয়ার জন্য যথেষ্ট প্যাসিভ আয় তৈরি করতে পারে। যেমন কিওসাকি, রিচ ড্যাড পুয়ার ড্যাড এর দ্বিতীয় অধ্যায় লিখেছেন, ধনী হতে চান? আয় উৎপাদনকারী সম্পদ কেনার উপর আপনার প্রচেষ্টা মনোনিবেশ করুন, যখন আপনি সত্যিই বুঝতে পারবেন যে সম্পদ কী। দায় এবং ব্যয় কম রাখুন। আপনি আপনার সম্পদের কলাম আরও গভীর করবেন। তৃতীয় অধ্যায়, নিজের কাজে মন দিন। এই অধ্যায়ে 2টি গুরুত্বপূর্ণ বার্তা রয়েছে। প্রথমত, আপনার ঋণ পরিশোধ করুন এবং যত তাড়াতাড়ি সম্ভব আয় উৎপাদনকারী সম্পদে বিনিয়োগ শুরু করুন। এরপর, আপনার সময় আপনার বেতনের পরিবর্তে ব্যয় করে এবং যতটা সম্ভব অর্থ সম্পদে বিনিয়োগ করে আর্থিকভাবে সুস্থ থাকুন। কিওসাকি, রিচ ড্যাড পুয়ার ড্যাড বইয়ের তৃতীয় অধ্যায়ে উল্লেখ করেছেন যে বেশিরভাগ মানুষ তাদের পেশাকে তাদের ব্যবসার সাথে গুলিয়ে ফেলে। অন্য কথায়, তারা তাদের পুরো জীবন অন্য কারো ব্যবসায় কাজ করে এবং অন্যদের ধনী করে তোলে। এই অধ্যায় থেকে আমার প্রিয় উক্তিগুলির মধ্যে একটি হল, দরিদ্র এবং মধ্যবিত্ত শ্রেণীর বেশিরভাগ মানুষ আর্থিকভাবে রক্ষণশীল হওয়ার প্রধান কারণ হল তাদের কোনো আর্থিক ভিত্তি নেই। তাদের চাকরি আঁকড়ে থাকতে হয় এবং এটি নিরাপদে খেলতে হয়। তারা ঝুঁকি নিতে পারে না। চতুর্থ অধ্যায়, করের ইতিহাস এবং কর্পোরেশনের ক্ষমতা। এই অধ্যায়টি পড়ার সময়, মনে রাখা গুরুত্বপূর্ণ যে কিওসাকি, রিচ ড্যাড পুয়ার ড্যাড বইটি একটি প্রেরণাদায়ক বই হিসেবে লিখেছিলেন, বিশেষজ্ঞ আর্থিক বা কর পরামর্শ প্রদানের জন্য নয়। উদাহরণস্বরূপ, কিওসাকি লিখেছেন যে তিনি একটি পোর্শে কিনেছিলেন এবং করপূর্ব ডলার ব্যবহার করে এটিকে ব্যবসায়িক ব্যয় হিসাবে বিবেচনা করেছিলেন। অনেক কম দামি ব্র্যান্ড এবং মডেলের গাড়ির পরিবর্তে একটি উচ্চমানের বিলাসবহুল গাড়ি কেনা একজন বিনিয়োগকারীকে দ্রুত আইআরএস অডিটের পথে নিয়ে যেতে পারে। কিন্তু পোর্শে গাড়িটিকে একপাশে রেখে, এই অধ্যায়ে উল্লিখিত বিষয়গুলি আলোচনা করে যে কিভাবে বিনিয়োগের খেলাটি স্বার্থভাবে খেলতে হয়। ধনীরা কোম্পানির কাঠামো এবং কর কোডের শক্তি বোঝে এবং তাদের করের বোঝা কমাতে তাদের সম্ভাব্য সকল আইনি উপায় ব্যবহার করে। 1. কর্পোরেট কাঠামোর সাথে ব্যবসার মালিক। আয় করুন, ব্যয় করুন, কর প্রদান করুন। 2. কর্পোরেশনের জন্য কাজ করা কর্মচারীরা। আয় করুন, কর প্রদান করুন, ব্যয় করুন। লক্ষ্য করুন যে অন্য কারো জন্য কাজ করা কর্মচারীরা কর প্রদানের পরে তাদের অর্থ ব্যয় করে, যখন ব্যবসার মালিকরা কর প্রদানের আগে আয় করেন এবং ব্যয় করেন। বইটির চতুর্থ অধ্যায় কিওসাকি যাকে আর্থিক আইকিউ বলেছেন তার 4টি প্রধান উপাদান ও অন্তর্ভুক্ত করা হয়েছে: হিসাবরক্ষণ, বিনিয়োগ কৌশল, বাজার আইন এবং আইন। রিচ ড্যাড পুয়ার ড্যাড আমাদের মনে করিয়ে দিচ্ছেন, আইনি এবং কর সুবিধাগুলি বোঝা দীর্ঘমেয়াদী সম্পদ তৈরিতে উল্লেখযোগ্য অবদান রাখে। উদাহরণস্বরূপ, একটি কর্পোরেশন কর দেওয়ার আগে খরচ পরিশোধ করতে পারে, যেখানে একজন কর্মচারীকে প্রথমে কর দিতে হয় এবং অবশিষ্ট অর্থের উপর খরচ পরিশোধ করার চেষ্টা করতে হয়। কর্পোরেশনগুলি মামলা থেকে আইনি সুরক্ষাও প্রদান করে।
যখন কেউ একজন ধনী ব্যক্তির বিরুদ্ধে মামলা করে, তখন তাদের প্রায়শই আইনি সুরক্ষার স্তরের মুখোমুখি হতে হয় এবং প্রায়শই দেখতে পায় যে ধনী ব্যক্তি আসলে তাদের নিজের নামে কিছুই মালিকানাধীন নয়। তারা সবকিছু নিয়ন্ত্রণ করে, কিন্তু ব্যক্তিগতভাবে কিছুই মালিকানাধীন নয়। অধ্যায় ৫। ধনীরা অর্থ উদ্ভাবন করে। অর্থ উদ্ভাবন করার অর্থ এমন সুযোগ বা চুক্তি খুঁজে বের করা যার জন্য অন্যদের দক্ষতা, জ্ঞান, সম্পদ বা যোগাযোগ নেই। অধ্যায় ৫। রিচ ড্যাড পুয়ার ড্যাড ব্যাখ্যা করেছেন যে দুই ধরনের বিনিয়োগকারী রয়েছে। বিনিয়োগ প্যাকেজগুলি এমন লোকেরা কিনে যারা তাদের অর্থ একজন ডেভেলপার বা তহবিল ব্যবস্থাপকের কাছে অর্পণ করে। বেশিরভাগ মানুষই এইভাবে বিনিয়োগ করে, যেমন ইটিএফ এর শেয়ার কেনা বা রিয়েল এস্টেট ক্রাউডফান্ডিং উদ্যোগে অর্থ বিনিয়োগ করা। পেশাদার বিনিয়োগকারীরা তাদের নিজস্ব বিনিয়োগের দেখাশোনা করে, বাজার গবেষণা করে, অর্থপূর্ণ চুক্তি খুঁজে বের করে, তারপর দৈনন্দিন তদারকি পরিচালনার জন্য পেশাদারদের নিয়োগ করে। পেশাদার বিনিয়োগকারীদের মধ্যে তিনটি জিনিস মিল রয়েছে। ১. অন্যরা যা খুঁজে পায়নি এমন সুযোগগুলি চিহ্নিত করুন। ২. বিনিয়োগের জন্য তহবিল সংগ্রহ করুন। ৩. অন্যান্য বুদ্ধিমান ব্যক্তিদের সাথে কাজ করুন। এই অধ্যায় থেকে আমার প্রিয় সমাপনী চিন্তাগুলির মধ্যে একটি এখানে। কিছু লোক যুক্তি দেয় যে যেখানে রিয়েল এস্টেট দর কষাকষি হয় সেখানে নেই, তবে সর্বত্র এমন সেরা সুযোগ রয়েছে যা উপেক্ষা করা হয়। বেশিরভাগ মানুষ তাদের সামনে থাকা সুযোগগুলি চিনতে আর্থিকভাবে প্রশিক্ষিত নয়। অধ্যায় ৬। শেখার জন্য কাজ করুন, টাকার জন্য কাজ করবেন না। পুয়ার ড্যাড বুদ্ধিমান এবং সুশিক্ষিত ছিলেন এবং টাকার জন্য কাজ করেছিলেন কারণ চাকরির নিরাপত্তা তার কাছে সবকিছু বোঝাত। রিচ ড্যাড শেখার জন্য কাজ করে কোটিপতি হয়েছিলেন। যেমন কিওসাকি লিখেছেন, আমি তরুণদের পরামর্শ দিচ্ছি যে তারা যা শিখবে তার জন্য কাজ করুক, তারা যা উপার্জন করবে তার চেয়ে বেশি। একটি নির্দিষ্ট পেশা বেছে নেওয়ার আগে এবং ইঁদুর দৌড়ে আটকা পড়ার আগে তারা কি দক্ষতা অর্জন করতে চায় তা রাস্তার নিচে দেখুন। আসলে কিওসাকি ঠিক এটাই করেছিলেন। কলেজ থেকে স্নাতক হওয়ার পর তিনি মেরিনসে যোগ দিয়েছিলেন এবং লোকেদের নেতৃত্ব এবং পরিচালনার প্রয়োজনীয় ব্যবসায়িক দক্ষতা শিখেছিলেন। তার দেশের সেবা করার পর কিওসাকি জেরক্সে যোগ দিয়েছিলেন, প্রত্যাখ্যানের ভয় কাটিয়ে কোম্পানির শীর্ষ ৫ বিক্রয়কর্মীর একজন হয়ে ওঠেন, তারপর কর্পোরেট জগৎ ছেড়ে নিজের ব্যবসা গড়ে তোলেন। রিচ ড্যাড পুয়ার ড্যাডের ষষ্ঠ অধ্যায় ব্যবসায় সাফল্যের জন্য প্রয়োজনীয় ব্যবস্থাপনা দক্ষতার সমন্বয় নিয়ে আলোচনা করা হয়েছে। নগদ প্রবাহ ব্যবস্থাপনা, সিস্টেম ব্যবস্থাপনা, মানুষ ব্যবস্থাপনা। রিচ ড্যাড পুয়ার ড্যাড কি পড়ার যোগ্য? রিচ ড্যাড পুয়ার ড্যাডের লক্ষ্য হল আর্থিক স্বাধীনতার জন্য আপনার নিজস্ব অনন্য পথ তৈরি করতে আপনাকে অনুপ্রাণিত করা। যদিও বইটি প্রস্তুত উত্তর সহ এক আকারের ফিট, সকল পদ্ধতি গ্রহণ করে না, এটি একটি উদাহরণ প্রদান করে রিয়েল এস্টেটে বিনিয়োগ করে সম্পদ তৈরির জন্য আপনার নিজস্ব লক্ষ্য তৈরির জন্য চমৎকার কাঠামো। বইটিতে সাফল্যের উদাহরণগুলি কিওসাকির নির্দিষ্ট পরিস্থিতির জন্য অনন্য এবং প্রতিলিপি করা কঠিন হতে পারে। বইটির কিছু অংশে বিশদের অভাব রয়েছে, যা আলোচিত ধারণাগুলি প্রয়োগ করা আরও কঠিন করে তুলতে পারে। প্রায়শই এমন লোকেদের অবজ্ঞা করে যারা নিজের জন্য চিন্তা করার চেয়ে পশুপাল অনুসরণ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে।